আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ঘুম থেকে উঠেই দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই বুয়াকে জিজ্ঞেস করলাম, রাধিকা কি চলে গেছে নাকি? আমার কথা শুনে বুয়া বলল, ম্যাডাম তো সেই কখন চলে গেছে, আপনাকে আধা ঘন্টার মতো দরজার সামনে দাঁড়িয়ে রাখছে, কিন্তু আপনার কোনো খবর নাই, এজন্য তিনি চলে গেছেন। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কিভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথা করছে, তবে আগের থেকে সবকিছু মোটামুটি এখন ঠিক হয়েছে। ভাবছিলাম সকালে কিছু খেয়ে বের হব, কিন্তু তার হলো না। রাতেও কিছু খাই নাই, শরীরে এমনি অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতাম না। অফিসের ভিতরে ঢুকতেই আবির ডাক দিয়ে বলল, রিফাত এইদিকে শোন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে? আবির বলল, তুই কি নেশা টেশা করিস নাকি আবার? আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলিস? আবির বলল, না, তোর চোখগুলো হালকা লাল আছে এজন্য বললাম। আমি বললাম, না তেমন কিছু না, চোখে একটু সমস্যা হয়েছে। আবির বলল, আচ্ছা এসব বাদ দে, তুই তো কখনো দেরি করে অফিসে ঢুকিস না, কিন্তু আজকে তো দেরি হলো কেন? আমি বললাম, ধুর আর বলিস না, আজকে কেন যে দেরি হয়েছে আমি নিজেও জানি না। আবির বলল, এই পর্যন্ত পিয়ন তোরে 3বার খুঁজে গেছে, কিন্তু পাই নাই। আমি বললাম, আচ্ছা তুই কাজ কর, এমনি অনেকটা দেরি হয়ে গেছে। এই কথা বলে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে বসতেই ভাবি বলল, কি খবর সাহেব, বউ কি আটকে রাখছিল? আমি বললাম, না, বউ আটকে রাখবে কেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাবি বলল, রাতে কি চুরি করো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়? মনে মনে বললাম, ম্যাডাম আজকে রাতে আমার সাথে যা করেছে তা যদি অন্য কারোর সাথে করতো তাহলে তো সে আর অফিসেই আসতো না। আমি ডিভোর্স পেপারে সাইন তো ঠিকই করেছি, কিন্তু এখনো তো 6 মাস হয় নাই, তার মানে রিমিকে এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। শর্ত মতে তিনি এখনো আমার এক্স বউ, কিন্তু তাকে যদি এই কথা বলি তাহলে হয়তো আমাকে তিনি অফিসে রাখবেন না। দরকার কি আমার এই কথা বলার? বসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে ঝাড়ুটা আমার সামনে দিয়ে বলল, ম্যাডাম বলছে আজকে নাকি আপনি সবটা অফিস ঝাড়ু দিবেন, আর এই কাজ করে আপনি ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, আপনি এত দেরি করে আসছেন কেন? জানেন ম্যাডাম আপনার উপর কেমন রেগে আছে? আমি বললাম, এই কাজ না করলে কি হয় না? পিয়ন বলল, স্যার আমি এত কিছু জানি না, ম্যাডাম আমাকে যেটা করতে বলেছে আমি তাই করছি, আর ম্যাডাম তো বসে বসে ক্যামেরা দিয়ে সবকিছু দেখছেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। পিয়ন চলে যেতেই রাধিকা আসলো। ও ঝাড়ু দেখে বলল, এটা এখানে রাখা কেন? রাধিকার দিকে তাকিয়ে বললাম, তুই এটা কাজ করতে পারলি, আমাকে রেখে একা চলে আসলি? রাধিকা বলল, তোরে কি আমি কম ডেকেছি? কিন্তু তোর কোনো খবর নেই, পরে ম্যাডামের গাড়ি দিয়ে চলে আসছি। আমি বললাম, ও আচ্ছা। রাধিকা বলল, দেখ রাগ করিস না প্লিজ তুই। আমি বললাম, আরে না, রাগ করার কি আছে, সবাই ভালো, শুধু আমি খারাপ, যা তোর কাজ গিয়ে তুই কর। রাধিকা বলল, রিফাত শোন। আমি বললাম, বলছি না আমি কিছু মনে করি নাই, যা তুই তোর কাজ কর। আমার কথা শুনে রাধিকা মন খারাপ করে চলে গেল। আমি ঝাড়ুটা নিয়ে অফিসে ঝাড়ু দিতে লাগলাম। সবাই শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো প্রশ্ন করেই ফেললো যে আমি এইসব পাগলের মতো কি করছি। আমি শুধু মুচকে হাসি দিয়ে বললাম, যদি কপালে থাকে তাহলে কি আটকানো যায়? ভুল করেছি, ভুলের মাসুল তো দিতেই হবে। আবির বোকা সুরে বলল, ভুল করেছি মানে? আমি বললাম, তুই এইসব বুঝবি না, আমাকে আমার মতো কাজ করতে দে। তবে একটা কথা জেনে রাখ, সময় আমারও একদিন আসবে, তখন আমিও দেখিয়ে দিব। এখন শুধু চুপ করে আছি। আমি আর কিছু না বলে আমি আমার মতো কাজ করতে লাগলাম। অফিস ঝাড়ু দিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভিতরে আসবো? রিমি ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভিতরে আসো। ভিতরে গিয়ে দেখি একটা বড় পাতিল রাখা আছে, আর দেখে মনে হচ্ছে ওখানে গরম পানি রাখা আছে। একটু দূরেই পিয়ন দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না রিমি ম্যাডাম আবার গরম পানি দিয়ে কি করবেন। রিমি ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, 1 ঘন্টা লেট হয়েছে কেন অফিস আসতে? আমিও বলে দিলাম, ম্যাডাম চোখের ব্যথায় তাকাতে পারছিলাম না, কি করব বলেন, অফিস তো আসতেই চেয়েছিলাম না, কিন্তু আসতে হয়েছে। রিমি ম্যাডাম বলল, অফিস কি তোর বাপের যে তুই মন চাইলে আসবি আবার মন না চাইলে আসবি না? আমি বললাম, এজন্যই তো অফিসে আসছি। রিমি ম্যাডাম বলল, আমার অফিসে কাজ করতে গেলে দেরি করে আসা যাবে না, বুঝলি? আমি বললাম, সরি ম্যাডাম, আর ভুল হবে না। রিমি ম্যাডাম আমাকে ধরে জোরে ধাক্কা দিয়ে গরম পানির উপর ফেলে দিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আমি তো শেষ।
তাড়াতাড়ি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। পিঠটা একেবারে জ্বলে গেল, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবেন আমার ধারণার বাইরে ছিল। মনে হচ্ছে যেন পিঠের চামড়া পুড়ে যাচ্ছে। রিমি ম্যাডাম আমার কষ্ট দেখে হাসতে হাসতে বলল, কিরে আমাকে আরো বিয়ে করবি? এখন মজা লাগছে না? আমার শরীর এমন ভাবে জ্বালাপোড়া করতে লাগলো যার কারণে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, কসম করে বলছি যদি আমি বেঁচে থাকি আপনাকে দেখিয়ে দিব আমি কি জিনিস। আজকে অল্প একটু কারণে আপনি আমার সাথে যা করছেন আমার সারা জীবন মনে থাকবে। তবে বিশেষ করে আজকে আপনি আমার সাথে যা করলেন আমি তা কখনোই মাফ করব না, কখনো না। একদিন ঠিকই বুঝবেন। রিমি ম্যাডাম বলল, বাবা ভালোই তো বলতে শিখলি, ছোট লোকের মুখে এত কথা মানায় না। আর আমি তোর কাছে আসবো কেন রে? বলে, বাবা লে আমার মায়া লাগবে তোমার উপর, তুমি তো আমার স্বামী ছিলে। ইস তোমার সাথে এমনটা করা বুঝি আমার ঠিক হয় নাই। আহারে আজকে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতাম, কিন্তু কাপুরুষের মতো এখান থেকে চলে গেলে আমি অপমানিত হব। 365 দিনে কিন্তু 1 বছর, আমারও কিন্তু সময় আসবে, তখন আমিও দেখিয়ে দিব আমি কি ছিলাম। রিমি ম্যাডাম একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, যা কাপড় চেঞ্জ করে আয়। কি করব, অফিসে তো এই ভেজা কাপড়ে করা যাবে না। রিমি ম্যাডামের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে কোনো অবস্থায় বসতে পারছি না শরীরে ব্যথার কারণে। রাধিকা আমাকে দেখে দৌড়ে এসে বলল, ম্যাডাম তোর সাথে কি উল্টাপাল্টা কিছু করছে? আমি বললাম, তোর এসব শুনতে হবে না, যা তুই গিয়ে তোর কাজ কর। রাধিকা বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, বলছি না তোর এইসব শুনতে হবে না, কপাল খারাপ আমার, বাদ দে। রাধিকা বলল, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি কিছু বললাম না, দাঁড়িয়ে থেকে কাজ করতে লাগলাম। আমি কিছু বলছি না দেখে রাধিকা আবার আগের মতোই মন খারাপ করে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি মাথা ব্যথার ওষুধ আছে আপনার কাছে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আছে ঠিকই, মাঝে মাঝে মাথা ব্যথা হলে খাই, কিন্তু তুমি কি করবে? আমি বললাম, ভাবি আজকে আপনাকে একটু জ্বালাবো, কিছু মনে করবেন না তো? ভাবি হাসি দিয়ে বলল, আরে না না, কি যে বলো তুমি, বলো তোমার কি লাগবে? আমি বললাম, একটা ব্যথার ট্যাবলেট দিবেন? আমার কথা মতো ভাবি ট্যাবলেট দিল। ট্যাবলেট নিয়ে বললাম, জানেন ভাবি রাত থেকে কিছু খাই নাই ম্যাডামের অত্যাচারের কারণে। একটা মানুষকে কতটা অত্যাচার করলে সে মন থেকে গালি দেয়। আমি যদি বড় কোনো অপরাধ করতাম তিনি আমাকে বলতেন আমি কি করেছি। আজকে অল্প একটু ভুলের জন্য তিনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আবার আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছেন। ভাবি বলল, বুঝলাম না ভাই কিছু। আমি বললাম, বাদ দেন ভাবি, এত কিছু বুঝবেন না। এই কথা বলে আমি রাধিকার ডেস্কে চলে গেলাম। গিয়ে দেখি রাধিকা আনমনে কাজ করছে। আমি রাধিকার টিফিন বক্সটা নিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু ভয়ে কোনো কথা বলে নাই। যদি আমি উল্টাপাল্টা কিছু বলি। খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে শরীরটা একটু একটু ভালো লাগতে শুরু করলো। ক্যান্টিন থেকে বেরোতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কি যেন কথা বলছে। আমি গিয়ে আবিরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছে, আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমরা, আর উপস্থাপন করবে তোমাদের লিডার, মানে আমার কথা বলা হয়েছে। রিমি ম্যাডাম আবার বলতে লাগলো, যদি এই প্রজেক্টটা ওনারা খুশি হয়ে নিয়ে নেয় তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের জন্য সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। আর এই যে লিডার তুমি শোনো। আমি রিমি ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম বলল, সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইলটা তৈরি করবে আর উপস্থাপন করবে তুমি। কিভাবে কি করবে আমি জানি না, তবে তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক ততক্ষণ পর্যন্তই ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো? এই কথা বলে রিমি ম্যাডাম চলে গেল। আমি শুধু বললাম, তুই পারবি আমরা জানি, এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব, কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাইরে। তুই সাহস থেকে সবকিছু করবি, বাকিটা আমরা দেখছি। এই কথা বলে সবাই কাজ করতে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকে তো আর পিয়নের কাজ করতে হবে না, উনি ওনার সত্ত্ব আবার তুলে নিয়েছে। এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগাতেই হবে। পিঠের জ্বালাপোড়া কমছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এইদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলেছে যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে, এজন্য সবাই কতটা না খুশি হয়েছে। কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদিও আমি ওখানে যাই তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দিবেন? কখনো না, তিনি ওখানেও আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এইসব টর্চার আর নিতে পারছি না, এখন আর ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে, মন চাই অন্য কোথাও চলে যাই। কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে আসছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। অত্যাচার আমাকে আর কত করবে, করতে থাকুক না, একদিন তো ঠিকই বুঝবেন।
সেদিন আমিও বুঝিয়ে দিব এই রিফাত কি জিনিস ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করছি, কিভাবে কি করব। জীবনে প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে। এজন্য আমি যেন ওদের হতাশ না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসি মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনো হতে দিব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দিব, তারপরও কাউকে আমি হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখলাম, তবে আশা করি একটাও সমস্যা হবে না। এই ফাইলটা নিয়েই কাজ করছি 1 ঘন্টার মতো। এর মাঝেই পিয়ন এসে বলে গেল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে, সবাই মিটিং রুমে অপেক্ষা করছে আপনার জন্য। আমি রেডি হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম, সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো মিটিং রুমে চলে গেলাম। আমি ভিতরে গিয়ে সালাম দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। তবে রিমি ম্যাডাম যে এখানে ছিল এটা আমি খেয়ালই করিনি। তবে সবাই আমার কথা মনোযোগ সহকারে শুনছে। সবশেষে আমি শুধু বললাম, জানি না আপনারা আমাদের এই প্রজেক্টটা নিয়ে কাজ করবেন কিনা, তবে আমি এখানে বেশি দিন হলো কাজ করি না, ভুল তো হতেই পারে, নতুন মানুষ আমি। আর এটা আমার নিজের অফিস বলতে পারেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মতোই কাজ করি। ওই কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আমার কথা শুনে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, আপনার সবকিছু ভালোই লাগলো, তবে আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে কথা বলছেন, ইচ্ছে করলে বসেও কথা বলতে পারেন। মেয়েটার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আগেই বলছিলাম আমি এই অফিসের জন্য সবকিছু করতে পারি, কারণ এটা আমার নিজের অফিস। আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে বসতে পারছি না। আপনাদের সামনে বসে আমি কোনো বিয়াদবি করতে পারবো না, এজন্য বসি নাই। কেউ আবার কিছু মনে করবেন না, যদি আমার কথায় ভুল থাকে তো মাফ করবেন। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। তবে রিমি ম্যাডাম শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে। আমি যে এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করব তিনি ভাবতেও পারে নাই। মিটিং রুম থেকে বের হতেই আবির এগিয়ে এসে বলল, রিফাত সবকিছু ঠিক আছে তো? আমি বললাম, ম্যাডাম এসে তোদের জানাবে, তবে আশা করি আমার কথায় ওনারা খুশি হয়েছে। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না যে রিমি ম্যাডাম কেন আমার সাথে এমন করেন। এমন না যে আমি ইচ্ছা করে ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমাকে তো জোর করা হয়েছে ওনার মতোই। কিন্তু উনি আমার উপর অকারণে এভাবে রেগে অত্যাচার করছে, যেখানে আমি কোনো দোষ করি নাই পর্যন্ত। সিগারেট শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সবাই মিলে মিষ্টি খাচ্ছে, আর ম্যাডাম সবাইকে বলছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে একসাথে কাজ করার জন্য। আর আজকে অফিসে হাফ টাইম হবে, সবাই মিলে সবকিছু রেডি করে নাও, আমরা আগামীকাল রওনা দিব। হঠাৎ করে ম্যাডাম আমার দিকে তাকালো, তবে তিনি কিছু বলে নাই আমাকে। চুপ করে উনি ওনার রুমে চলে গেলেন, আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় নাই। আর আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, ছোট লোক মানুষ আমি। আবির আমাকে দেখে আমার হাত ধরে বলল, বন্ধু তুই তো ফাটিয়ে দিলি রে, আমরা জানতাম তোরে দিয়ে সবকিছু হবে। সবার পক্ষ থেকে তোরে অনেক অনেক ধন্যবাদ, নে মিষ্টি খা। আমি হাসি দিয়ে বললাম, এই মিষ্টি তোদের জন্য, আমার জন্য না রে। আবির বলল, আরে বেটা নে খা। আমি মন খারাপ করে বললাম, বাদ দে, আমি খাবো না। আবির বলল, রিফাত তোর হঠাৎ কি হলো? আজকে তো সবাই খুশি, কারণ আগামীকাল আমরা সুন্দরবন যাব সবাই মিলে। আমি শুধু বললাম, সবার জন্য সবকিছু হয় না, আমার জীবনে আনন্দ বলতে কিছু নাই রে। সবসময় কষ্টে আমার দিন কাটে, বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আর এখন অফিসেও আমার সাথে এমন কিছু হচ্ছে। আমি চাই না কান্না করতে, তাও কান্না করতে হয়। এই কান্নাই হয়তো আমার একমাত্র জীবন সঙ্গী। তবে আফসোস, এই দুঃসময়ে কাউকে পাশে পেলাম না। অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ হয়তো ভাবতে পারে নাই আমি এই খুশির দিনে কান্না করছি। আমি চোখের পানি মুছে আমি গিয়ে আমার চেয়ারে বসে গেলাম। তবে দরজার কাছে রিমি ম্যাডামকে দেখলাম দাঁড়িয়ে আছে, তিনি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে দেখেই তিনি ভিতরে চলে গেলেন, হয়তো দেখতে আসছেন আমি কি করছি। হায় রে মানুষ, আমি আমার মতো কাজ করছি। এর মাঝে রাধিকা এসে বলল, রিফাত চল বাসায় যাই। আমি বললাম, এখনো তো বাসায় যাওয়ার সময় হয় নাই, আর আজকে নাকি হাফ ডে হবে। রাধিকা বলল, আরে চল তো, ম্যাডাম আমাদের যেতে বলছে, আর আজকে তুই যা করলি এমনি ম্যাডাম তোরে কিছু বলবে না। আমি বললাম, কে কি বলবে আর না বলবে তা দেখে আমি কি করব, তুই বাসায় যা, আমি এখন যাব না, আমার ডিউটি যতক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত থাকবো। রাধিকা বলল, তুই এমন কেন বলতো রিফাত, একটা কথা বললেও শুনিস না। আমি বললাম, তোর উপর আমার অনেক রাগ জমা আছে, এজন্য আমি তোরে কিছু বলার আগেই তুই এখান থেকে চলে যা। রাধিকা বলল, এত রাগ ভালো না বাবু, বুঝলাম। আমি বললাম, প্লিজ তুই যা বলছি, আমাকে আমার কাজ করতে দে। রাধিকা বলল, দেখ কালকে তো আমাদের যেতে হবে, এজন্য এখন বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে নিতে হবে। আমি বললাম, আমি যাই কিনা তারই বিশ্বাস নেই, তুই যা প্লিজ। রাধিকা বলল, চল আমার সাথে। এবার আমি জোরে বললাম, তোরে আমি বলছি না যেতে।
আমার জন্য তোর অপেক্ষা করতে হবে না, তোর মন যা চায় তুই তা গিয়ে কর যা। রাধিকা ভয়ে আর কোনো কথা বলে নাই, চুপচাপ চলে গেল। আমি বসে বসে আমার কাজ করছি। কিছুক্ষণ পর সবাই ধীরে ধীরে চলে যেতে লাগলো। হঠাৎ আবির আমার সামনে এসে বলল, কিরে রিফাত, চল তো, আর কত কাজ করবি? আমি বললাম, আবির একটা হেল্প করবি? আবির বলল, বল কি করতে হবে? আমি বললাম, আজকে সকালে কিচেন রুমে গিয়েছিলাম, বুয়া গরম পানি ফেলতে গিয়ে আমার উপর ফেলে দিয়েছিল। এখন ভালো করে বসতেও পারছি না, ডাক্তারের কাছে তো আর যেতে পারবো না, এতটা সময় নাই আমার, তুই কোনোভাবে। আবির বলল, বুঝছি, আর বলতে হবে না তোরে, আমি মেসেঞ্জারে ওষুধগুলোর নাম লিখে দিব, আর বাসায় যেতে হলে হাসপাতাল হয়ে যেতে হয়। দেখি তোর কি হয়েছে, একটা পিক তুলে নি। আবির আমার শার্ট তুলে বোকা হয়ে গেল। আবির বলেই ফেললো, তোর পুরো পিঠ লাল হয়ে আছে, এরপরও কিভাবে তুই কাজ করছিস? আমি বললাম, আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আর আমার কাজ করে দিবে না। আবির বলল, তাই বলে তুই এই অবস্থায় এই শরীর নিয়ে? আমি বললাম, থাক বাদ দে, তোরে আমি যেটা বললাম তুই সেটা কর প্লিজ। আবির বলল, তাহলে চল দুইজন মিলে যাই। আমি বললাম, হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আসি, তুই যা। আবির বলল, ম্যাডাম তোরে কিছু বলবে না, তুই চল তো। আমি বললাম, না রে, তুই বললেও আমি যাব না, আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাব না। আবির বলল, তুই যে কি ভাই এটাই বুঝলাম না, আচ্ছা ঠিক আছে থাক তুই, আমি গেলাম। আবির চলে যেতেই ভাবিও দাঁড়িয়ে বলল, সবাই তো প্রায় চলে গেছে, চলো রিফাত যাই। আমি বললাম, না ভাবি, আপনি যান, আমার কিছুটা দেরি হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, তবে কাল কিন্তু সময় মতো চলে আসবে। আমি বললাম, যাই নাকি এটাই তো বিশ্বাস নাই ভাবি, আগে দেখি। ভাবি বলল, কি বলো, তুমি যাবে না? আজকে মূলত পিকনিকে যাচ্ছি তোমার জন্য, তুমি যদি ইচ্ছে করতে তো সবকিছু করতে পারতে, কারণ তখন সবকিছু তোমার হাতে ছিল। আমি বললাম, বাদ দেন ভাবি, আমি কারো খারাপ চাই না, আমার সাথে হয়তো মানুষ খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি না, আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। ভাবি বলল, আচ্ছা শোনো, এখন আমি কি বলি, তোমাকে যে আমাদের সাথে যেতে হবে এটা মনে রেখো, যদি না যাও তাহলে তোমার কারণে কিন্তু আমরাও যাব না। আমি বললাম, আচ্ছা ভাবি ঠিক আছে, যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। ভাবি যেতে যেতে বলল, শুধু চেষ্টা করলে হবে না, যেতে হবে মানে যেতেই হবে, নইলে তোমাকে তোমার বাসা থেকে তুলে আনবো, এই বলে দিলাম। আমি হাসি দিয়ে বললাম, আপনি বললে তো আমি আপনার জন্য 7 সমুদ্র পার করে চলে আসবো। আমার কথা শুনে ভাবি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। এখন আর অফিসে কেউ নেই, আমি, পিয়ন আর ম্যাডাম শুধু আছি। আমি আমার মতো কাজ করছি। তখন পিয়ন এসে বলল, স্যার আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বলল, আপনাকে আর কাজ করতে হবে না। আমি বললাম, তোমার ম্যাডাম তো চাই আমি বেশি বেশি কাজ করি, তো আজকে তিনি আমাকে যেতে বলছেন কেন? পিয়ন বলল, স্যার আমি এত কিছু জানি না। ম্যাডাম বলল, আপনাকে বের হতে, আর উনি যাওয়ার আগে সবকিছু একবার দেখে যাবেন। এই বলে পিয়ন চলে গেল। এখন আর বেশি সময় থাকা যাবে না। আমি আমার টেবিল গুছিয়ে যেই বের হব, তখন দেখি ম্যাডাম তার কেবিন থেকে বের হলো। ওনার চোখের দিকে একবার তাকিয়ে আমি মাথা নিচু করে দিলাম। আজকাল মানুষ বুঝে মানুষের মায়ায় পড়তে হয়, যে কারোর দিকে তাকিয়ে মায়ায় পড়া যাবে না। আর রিমি ম্যাডাম তো অহংকারী একটা মেয়ে, ওনাকে আর কেউ চিনুক আর না চিনুক, আমি কিন্তু ঠিকই ভালো করে চিনি। অফিস থেকে বের হতেই দেখি অফিসের গেটে মাহি আর সেই দিনের ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে আগে ওর সাথে পার্কে দেখেছিলাম। আমি যেই ওকে দেখে চলে যাব, তখন মাহি বলল, চলেই তো যাবে, আমার স্বামীর সাথে একটু পরিচিত হয়ে যাও। মাহির মুখ থেকে স্বামী শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম, তার মানে ও বিয়ে করেছে, কিন্তু আমি কিছু জানি না, আমাকে একবারও ও কিছু বলে নাই পর্যন্ত, আর বলবে কিভাবে, আমি তো এতদিন কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই। মাহির সাথে থাকা ছেলেটা এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি রাগ করবেন না প্লিজ, একটু আমাদের কথা শোনেন, আর আমি মাহির হাজবেন্ড, ও আমাকে আপনার কথা অনেক বলে, কিন্তু আপনি তো রেগেই চলে যান, কোনো কথা বলেন না। আমি কিছু বলবো, তখন মাহি এসে বলল, এখনো কি আমার উপর রেগে আছেন? এর মাঝে রিমি ম্যাডাম অফিস থেকে বের হলো। তিনি মাহিকে আমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে চোখ লাল করে তাকালো, আর কিছু বললেন না, চুপচাপ গাড়িতে উঠে চলে গেলেন। ম্যাডাম যেতে আমি মাহিকে বললাম, তুমি আবার বিয়ে করেছো কবে? ভাই বলল, আপনি যাওয়ার 5 দিন পরেই বাবা জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দেয়। আমি বললাম, আর এখন তুমি সংসার করছো না? আমার কথা শুনে মাইর স্বামী বলল, আপনার মতোই আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও আমাকে ধোকা দিয়েছে, শেষে কোনো উপায় না পেয়ে মাইকে বিয়ে করি। ও মোটামুটি ভালোই আছে, পিচ্ছু হলেও মনটা অনেক ভালো। আমি হাসি দিয়ে মনে মনে শুধু বললাম, এতদিন আমি ওর সাথে ছিলাম, আমি জানি ও কেমন ভালো একটা মেয়ে, তবে আমার কপালে ছিল না বলে ওকে আমি পেলাম না। যাক, আফসোস করে কি আর লাভ আছে। মাই আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক বড় একটা ভুল করে ফেলেছি।
আমি বললাম থাক এইসব কথা এখন বাদ দাও, এখন তোমার স্বামী আছে, তোমাকে আমি দোষী মনে করি না, এটা হয়তো আমার কপালে লেখা ছিল। ভাই বলল আমি মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে সবকিছু বলেছি, আপনি চাইলে। আমি বললাম এতদিন বাসায় যাই নাই, এখন কি তোমার মনে হয় আমি বাসায় যাব? বলছি না বাদ দাও, তবে আমার কষ্ট লাগলো কোন জায়গায় জানো মাহি, তুমি ইচ্ছে করে সবকিছু করেছো। মাহি মাথা নিচু করে বলল সরি, আমাকে মাফ করে দেন, আম্মুর জন্য আমি এমন করতে বাধ্য হয়েছি, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি প্লিজ মাফ করে দেন। আমি বললাম থাক বাদ দাও, এখন তোমার স্বামী আছে, এইসব কথা বলে এখন আর সময় নষ্ট করতে চাই না, আর তুমি জানো কিভাবে আমি এই অফিসে চাকরি করি? মাহি বলল আপনি আসার সময় আমি আপনার পিছু নিয়েছিলাম, আর তখন দেখলাম আপনি এই অফিসে চাকরি করেন। আমি বললাম ও আচ্ছা তাই বলো, তো এখন তোমরা কেমন আছো, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ভাই ওর হাজবেন্ডের হাত ধরে বলল আমরা অনেক অনেক হ্যাপি আছি, উনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন আর আমি বাসায় বসে থাকি, এক কথায় আমরা খুব ভালো আছি। আমি হাসি দিয়ে বললাম শুনে খুব ভালো লাগলো। ভাই বলল আপনি কেমন আছেন? আমি বললাম এই তো মোটামুটি আছি। ভাই বলল আমি কিন্তু আপনাকে ভালো করেই চিনি, মুখে বলছেন ভালো আছি কিন্তু আপনার মনে অন্য কথা। আমি বললাম এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, চলো রেস্টুরেন্টে যাই, খেতে খেতে সবকিছু বলবো নি, এমনি এখনো তেমন কিছু খাওয়া হয়নি। ভাই বলল তাহলে ঠিক আছে চলেন। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে খেতে রিমির বিষয়ে ভাইকে সব বললাম, সব শুনে ভাই বলল তাহলে তো আপনি খুব সমস্যার ভিতরে আছেন, চাইলেও যেতে পারবেন না। হঠাৎ করে একটা আইডিয়া এলো আমার মাথায়, রিমিকে তো আমি মরে গেলেও আর বিয়ে করব না, ওকে যদি আমি মানসিকভাবে শাস্তি দিই তাহলে কেমন হয়? এটাই করতে হবে যেটা আমি চিন্তা করছি। ভাই বলল কি চিন্তা করে না তো? আমি বললাম ভাই আমার একটা কাজ করতে পারবে, এটাই শেষ কাজ, পরে তোমাকে আর কিছু বলবো না। ভাই বলল জি বলেন কি করতে হবে, আমি যতটা পারি চেষ্টা করব। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।